আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তোমাদের সেই বহুল আকাঙ্ক্ষিত সেই তোমাদের চাহিদার ভিত্তিতে যে সাজেশন ক্লাস হবার কথা ছিল আজকে জিওগ্রাফি পার্ট, অর্থাৎ জিওগ্রাফির তোমরা অনেকে সাজেশন আমার থেকে চাইছো, বিশেষ করে যাদের টেক্সট এক্সাম চলছে এবং নেক্সট তোমাদের ফাইনাল এক্সাম আছে, তোমরা সবাই জানো। তো সেইটাকে কেন্দ্র করে আমি যে সাজেশনটা দেবো এটা তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা উভয়ের জন্য হচ্ছে কার্যকরী। ঠিক আছে, সো দ্রুত আমরা জয়েন হয়ে নিই। কে কোথা থেকে বলছে আমরা জানাই এবং ভিডিওটা যতবারই শেয়ার করে দিই, যেহেতু ফ্রি ক্লাস, তোমাদের টাকা পয়সা লাগতেছে না, শেয়ার করতেও টাকা পয়সা লাগবে না, তাই দ্রুত একটু আমরা শেয়ার করে দিই। ঠিক আছে, একটু দ্রুত 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 শেয়ার দিয়ে সবাই ডান দিবা, শেয়ার দিয়ে সবাই ডান লিখে দিবা। ঠিক আছে, একটু দ্রুত 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 আমরা ক্লাসটা শুরু করব। সবাই একটু যে যার জায়গা থেকে শেয়ার করে দিবা। এবং আমি দেখতে পাচ্ছি ইভা ইসলাম, অলিভিয়া, তোমরা চলে আসছো। আমরা ক্লাসটা দ্রুত শেয়ার করব, তার আগে সবাই সবাই শেয়ার করে দাও ক্লাসটা, সবাই কি করে দিই, শেয়ার করে দিই। ঠিক আছে, এবং আমি আবারও বলছি, হ্যাঁ অবনী ওয়ালাইকুম আসসালাম, আমি আবারও বলছি, আই রিপিট অ্যাগেন, আমি তোমাদেরকে আজকে যে সাজেশনটা দিব এইটা শুধুমাত্র টেস্ট পরীক্ষা না, তোমাদের ফাইনাল পরীক্ষা। তোমাদের ফাইনাল পরীক্ষাতে সেম সাজেশনের উপর ভিত্তিতে প্রশ্ন আসবে এবং আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের, বিশেষ করে প্রথম পত্রের প্রত্যেকটা অধ্যায়ের আমি তোমাদেরকে ক খ অর্থাৎ জ্ঞানমূলক, অভিধান অনুধাবনমূলক, তারপর হচ্ছে তোমার প্রয়োগ, যাবতীয় সবগুলো স্পেসিফিকভাবে আলাদা আলাদাভাবে দেখাই দিব। ঠিক আছে, আর যারা চিন্তা করতেছো হয়তো বা অনেকে যে শুধু পিডিএফ দেখে, আমি পিডিএফ দেখলে হবে না, আমি আবারও বলছি পিডিএফ দেখলে শুরু হবে না। কারণ জিওগ্রাফিতে মেন যেটা সমস্যাটা তোমাদের ফেস করতে হবে সেটা হচ্ছে চিত্র। আমি আবারও বলছি যে জায়গাটা তোমাদেরকে সব থেকে বেশি প্রবলেমটা ফেস করতে হবে সেটা হচ্ছে চিত্র দেখে ফেস করতে হবে। তো এর কারণে আমি কিন্তু এই অধ্যায়গুলো এখানে চিত্র আকারে কিন্তু নাই, টপিক্স আকারে আছে। আমি কিন্তু এই টপিক্সের মধ্যে চিত্রগুলো তোমাদেরকে এখানে দাগাই দিব, যেটা তোমাদের পিডিএফে থাকবে না। সো কিংজম নাকি যেন বলছিলাম বাবা, সো সবাই একটু ফুল ক্লাস করবা। ঠিক আছে, ক্লাসের শেষ পর্যন্ত আশা করি আমার সাথে থাকবা। ঠিক আছে, তো দ্রুত আমি শেষবারের মতো বলছি, লাস্টে 30 সেকেন্ড সময় নিচ্ছি যে তোমরা দ্রুত পোস্টটা শেয়ার করে দাও, এই ক্লাসটা শেয়ার করে দাও, যে জিওগ্রাফি ক্লাসটা হচ্ছে, সুপার সাজেশনের ক্লাসটা শুরু হয়েছে এবং এটা ফাইনাল এক্সাম পর্যন্ত, এটা ফাইনাল এক্সাম পর্যন্ত, এবং আমি স্টার দিয়ে সব কিছু দাগাই দিব যে এই টপিকস থেকে তোমাদের প্রশ্ন আসবে। ঠিক আছে, তো দ্রুত সবাই শেয়ার দিয়ে একটু ডান নাম্বার লিখে দিই। ঠিক আছে, ওকে, আমি দেখতে পাচ্ছি আয়শা, সাবিহা, চায়না, বাবা কি নাম তোমার যেন, কি জুংপুং আছে ক্লাসে। তো যাই হোক, আম্মুর কিউট পোলা, বাবা কিউট পোলা। আচ্ছা, মুইন জয়, আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক, আকরামুল ইসলাম, আমি অনেক 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 ভালো আছি, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো তাহলে আমরা কি শেয়ার করে দিছি, শেয়ার করে দিয়ে ডান দিয়ে দিই। ঠিক আছে, এবং আমি ক্লাসের মধ্যে চলে যাচ্ছি। লাস্ট 5 কল, 5 4 3 2 1। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই। আমি আবারও বলছি, তোমরা শেষ পর্যন্ত ক্লাসে থাকবা। পিডিএফ দেখে যদি কেউ সাজেশন মনে করো তাহলে সেটা ভুল করবা, কারণ ভূগোলের প্রশ্ন আসবে চিত্র থেকে, যেটা আমি তোমাদের ক্লাসে এখানে আঁকাই দিয়ে দেখাই দিব কিন্তু। ঠিক আছে, তোমরা যদি শুধু পিডিএফ দেখো তাহলে কিন্তু তোমাদের হবে না, কারণ পরীক্ষায় গিয়ে হয়ে যাবা, গিয়ে দেখবা যে ও বাবা 8টা সৃজনশীল, 4-5টা উদ্দীপক নাই, শুধু চিত্র, এগুলো থেকে আমি উত্তর বের করবো কিভাবে? এর কারণে আমি আবারও বলছি যে অবশ্যই ক্লাসটা করবা। ঠিক আছে, ওকে, আমি আবারও সালাম নিয়ে নিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আশা করি তোমরাও অনেক ভালো আছো। তাহলে দেখি প্রথমে আমাদের জন্য কি অপেক্ষা করছে। প্রথম পত্র যেটা ভূগোল, আমি কিন্তু ভূগোল প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা শুরু হচ্ছে।
প্রথম অধ্যায়টা কি? প্রাকৃতিক ভূগোল। ভূগোলের কয়টা শাখা? 2টা শাখা, প্রাকৃতিক ভূগোল, মানব ভূগোল। একটা কথা মাথায় রাখবা, তোমাদের ভূগোলের যেটা 2টা পত্র পড়ানো হয়, প্রথম পত্র দ্বিতীয় পত্র। প্রথম পত্র হচ্ছে টোটালি হচ্ছে প্রাকৃতিক ভূগোল নিয়ে আলোচনা করা হয়, দ্বিতীয় পত্র হচ্ছে মানব ভূগোল নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, প্রথম পত্র প্রাকৃতিক ভূগোল, দ্বিতীয় পত্র মানব ভূগোল। প্রথম যে অধ্যায়টা আছে অধ্যায়ের নাম হচ্ছে প্রাকৃতিক ভূগোল, এবং এই প্রাকৃতিক ভূগোলের তোমার ইন ডিটেলস আলোচনা করা আছে। ঠিক আছে, ইন ডিটেলস আলোচনা বলতে কি আলোচনা, যে তোমার টোটাল বইয়ে তুমি কি কি বিষয় নিয়ে আলোচনা করবা এটার সারমর্ম আকারে এই অধ্যায়ে আলোচনা করা আছে। ঠিক আছে, তো এই অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলা, সব থেকে বেশি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো দেখি। চলো, সর্বপ্রথম হচ্ছে ভূগোল কাকে বলে, এটা হচ্ছে 3 স্টার। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার এই বিগত সালে প্রশ্ন আসে যে ভূগোল কাকে বলে। হাসি খুশি মরিয়ম অনেকে আমরা আছি। আচ্ছা, ওকে, দেখো ভূগোল প্রথমে এখানে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে ভূগোল কাকে বলে। এই প্রশ্নটা বারবার বিগত সালে আসছে, এই প্রশ্নটা একটু ভালোভাবে রিভাইজ করে নিবা। ঠিক আছে, উত্তরগুলা যে যেখানে যে বই পড়ছো সেইভাবে একটু দেখে নিবা। ঠিক আছে, যে ভূগোল কাকে বলে ক নাম্বারের জন্য, এইগুলো কিন্তু সবকিছু হচ্ছে জ্ঞানমূলকের জন্য। ঠিক আছে, জ্ঞানমূলকের জন্য ভূগোল কাকে বলে। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয় নাম্বার যে প্রশ্ন সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল কাকে বলে। যেহেতু ভূগোলের আমি বলি কি যে ভূগোল, আমরা একটু আমি এক্সপ্লেন করে দিই যে ভূগোলের ইংরেজি যেটা শব্দ সেটা হচ্ছে জিওগ্রাফি। তোমরা সবাই মোটামুটি আমি আশা করি জানো, জিও এবং হচ্ছে গ্রাফি 2টা শব্দের সমন্বয়ে গঠিত এটা। জিও শব্দের অর্থ ভূ বা পৃথিবী, এবং গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা, এটা আমরা মোটামুটি জানি। অর্থাৎ এইখানে যে বিষয়টা বোঝা যে ভূগোল আসলে কি, ভূগোল হচ্ছে পৃথিবী সম্পর্কে আলোচনা। অর্থাৎ যে শাস্ত্রে আমরা পৃথিবীর আদ্যপান্ত, পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে পৃথিবীর যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করি, সেটাই হচ্ছে ভূগোল। ঠিক আছে, তোমাদের যার বইয়ে যে সংজ্ঞাটা আছে সেটাই দেখে নিও। আচ্ছা, তারপর হচ্ছে প্রাকৃতিক ভূগোল কি? প্রাকৃতিক ভূগোল হচ্ছে ভূগোলের যে শাখায় পৃথিবীর মধ্যে প্রকৃতিগত অবয়ব, মানে হচ্ছে পাহাড় পর্বত মালভূমি সমভূমি সমুদ্রর মধ্যে মনে করো সমুদ্র স্রোত জোয়ার ভাটা, তারপর হচ্ছে বায়ুমণ্ডল, তারপর মনে করো যে জীবমণ্ডল, এই যাবতীয় বিষয় নিয়ে আলোচনা যেটা করা হয় সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল। ভূগোলের জনক এটা তো আমরা সবাই জানি, ভূগোলের জনককে দেখি কে কে জানে এটা। ভূগোলের জনক এটা কি আমরা সবাই জানি? ভূগোলের জনক, ভূগোলের জনককে কেউ কি জানি? দেখি কেউ অ্যান্সার দেয় কি, কে ফার্স্ট অ্যান্সার দেয়। তার জন্য রয়েছে কিয়া কসমেটিক্সের পক্ষ থেকে 1 বাক্স গিফট। ভূগোলের জনককে উত্তরটা দিতে থাকো, আমি ততক্ষণে পরের শব্দটি দেখি যে জিওগ্রাফি শব্দটি কোন ভাষা থেকে এসেছে। আমরা জানি জিওগ্রাফি শব্দটি ল্যাটিন শব্দ, 2টা জিও এবং হচ্ছে গ্রাফি 2টা শব্দের সমন্বয়ে গঠিত। ঠিক আছে, ভূমিরূপ বিদ্যা কি? এই প্রশ্নটা অনেকবার আসছে বিগত, যে প্রাকৃতিক ভূগোলের মধ্যে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ভূমিরূপ বিদ্যা। ঠিক আছে, এটা একটু গুরুত্বপূর্ণ। তো এই 5টা প্রশ্ন ইনশাল্লাহ যদি ক নাম্বারের জন্য তোমরা পড়ে রাখো, টেক্সট পরীক্ষা না পরবর্তী পরীক্ষাতেও তোমাদের একবারে চলে আসবে আশা করি। ঠিক আছে, এই হেরোডোটাস কে কয়? রেক্টর রোজা। হেরোডোটাস ভূগোলের জনক হবে, ভূগোলের জনক হবে। হেরোডোটাস হচ্ছে ইতিহাসের জনক। কান ফাটাই ফেলা দেবো, এটা ভূগোল ক্লাস হচ্ছে। আচ্ছা, ভূগোলের জনক হচ্ছে ইরাটোথেনিস। ঠিক আছে, ভূগোলের জনক হচ্ছে ইরাটোথেনিস। আচ্ছা, গ্রিসের বাসিন্দা তিনি। এরপর খ নাম্বার, এই প্রশ্নগুলো খ নাম্বারের জন্য, এই প্রশ্নগুলো হচ্ছে খ নাম্বার বা হচ্ছে অনুধাবনমূলক। ঠিক আছে মারিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভূগোলের জনক হেরোডোটাস। কান ফাটাই ফেলা দিব রে বাবা। ওকে, ইরাটোথেনিস কেন রে ভাই? ভূগোলের জনক ইরাটোথেনিস কেমনে হলো? ইরাটোথেনিস, হেরোডোটাস কেন ইরাটোথেনিস হবে? হেরোডোটাস কে বলছে? ইরাটোথেনিস আমি মাথায় খাই দিল। আচ্ছা, এই জায়গায় যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল এবং মানব ভূগোলের মধ্যে পার্থক্য। এই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ। আর এইটা, এই যে প্রাকৃতিক ভূগোল পাঠের প্রয়োজনীয়তা, এটা হচ্ছে 3 স্টার। প্রাকৃতিক ভূগোল অধ্যয়ন কেন প্রয়োজন বিশ্লেষণ করো, এই প্রশ্নটা, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবং এর পরেরটা হচ্ছে 2 স্টার।
আর ভূমিরূপবিদ্যা বলতে কি বোঝায়? ভূগোলের পরিধি ব্যাখ্যা করো। অর্থাৎ ভূগোলের পরিধি কি কি বিষয় আমরা ভূগোলের মধ্যে আলোচনা করি সেটা হচ্ছে আলোচনার বিষয়। এরপর হচ্ছে ভূমিরূপবিদ্যা বলতে কি বোঝায়? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ খ নাম্বারের জন্য। এবং জলবায়ুবিদ্যা সম্পর্কে আলোচনা করো, এটা 1 স্টার। ঠিক আছে, এটা 1 স্টার, আর উপরে এটা হচ্ছে 1 স্টার, আর এটা 3 স্টার, বাকি দুইটা হচ্ছে 2 স্টার। ঠিক আছে, এই 5টা খ নাম্বারের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা এরপরে 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 গ ঘয়ের জন্য, অর্থাৎ সৃজনশীল, আমাদের সব থেকে বড় যে জায়গাটা প্রয়োজন সেটা হচ্ছে এখানে সৃজনশীল আসে কোথায় থেকে। এখানে আমরা সৃজনশীল কোন জায়গা থেকে আসে দেখো, দুইটা টপিকস বলা আছে, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব এবং প্রাকৃতিক ভূগোলের শাখা পরিসর। এখন কথা হচ্ছে এটা আমরা বুঝবো কেমনে? উদ্দীপক কি আসবে? আমি তোমাদেরকে উদ্দীপকটাই ধরাই দিচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবে কিভাবে অ্যান্সার করতে হবে। দেখো, উদ্দীপক থাকবে এইভাবে যে সেইখানে উদ্দীপকে এমন কিছু কথা বা এমন কিছু গল্প বলা থাকবে। মনে করো যে বলছে যে রহিম ও করিম একটা বিষয় নিয়ে আলোচনা করছে, যে বিষয়টি পাঠ করলে আমরা পৃথিবী সম্পর্কে সম্যক ধারণা পেতে পারি। এই টাইপের বলতে আমি যেটা বলছি, তোমাদের এমনভাবে উদ্দীপকটা থাকবে যেটা দ্বারা তুমি বুঝতে পারবা যে এটা ভূগোল নিয়ে বলছে, যেটা দ্বারা তুমি বুঝতে পারবে এটা ভূগোল বা প্রাকৃতিক ভূগোল নিয়ে বলছে। ঠিক আছে, এবং প্রাকৃতিক ভূগোলের পর গিয়ে গ নাম্বারে থাকবে যে উদ্দীপকের আলোচিত বিষয় পাঠের গুরুত্ব। এখানে কিন্তু প্রাকৃতিক ভূগোল থাকবে না, অথবা উপরে উদ্দীপকে প্রাকৃতিক ভূগোলের কথা বলা থাকবে, মানে ইঙ্গিত দেওয়া থাকবে, প্রাকৃতিক ভূগোল ডিরেক্ট বলা থাকবে না। মনে করো যে এমন বিষয় নিয়ে আলোচনা করছে যেটি পাঠ করলে আমরা ভূমিরূপবিদ্যা বা পাহাড় পর্বত মালভূমি বা ভূমিকম্প বা মনে করো যে আগ্নেয়গিরি অগ্নুৎপাত সম্পর্কে জানতে পারি। ঠিক আছে, এরপর গ নাম্বার প্রশ্ন থাকবে যে উদ্দীপকের আলোচিত পাঠ করে পাঠের অধ্যয়নের গুরুত্ব কি, এইভাবে থাকবে। আর এরপর হচ্ছে যে বলবে যে উদ্দীপকের আলোচিত ভূগোলের কোন কোন শাখায় আলোচনা করা হয়, এই টাইপের থাকতে পারে। এখানে কি ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, তারপরে হচ্ছে মনে করো মৃত্তিকা বিদ্যা, তারপর মনে করো জীববিদ্যা, তারপরে মনে করো সমুদ্রবিদ্যা, জলবায়ুবিদ্যা, অনেকগুলো টপিকস কিন্তু এখানে পরিসর আছে। তোমাকে এখানে যে কোনো 2টা বা 3টা পরিসরের কথা থাকবে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে সেটা জলবায়ুবিদ্যার কথা বলছে, না সেটা জীবমণ্ডলের কথা বলছে, নাকি সেটা বায়ুমণ্ডলের কথা বলছে, নাকি সমুদ্রবিদ্যার কথা বলছে, নাকি মৃত্তিকা বিদ্যার কথা বলছে। আমি টোটাল সবকিছুই দিচ্ছি তোমাদেরকে, ক্লাসও নিচ্ছি, একবারে সাথে শুনে দিচ্ছি, সবকিছু অল ইন ওয়াল ফ্রি পেয়ে যাচ্ছ। তো এই টাইপের থাকবে হচ্ছে গ ঘয় থেকে। ঠিক আছে, তো এই টাইপের থাকবে হচ্ছে গ ঘয় থেকে, তোমার এখান থেকে উদ্দীপক থাকবে। আশা করি বুঝতে পারছো। তো এই অধ্যায়ের হচ্ছে এই আলোচনা। এরপর যাই হচ্ছে দ্বিতীয় অধ্যায়। এরপর দ্বিতীয় অধ্যায়ের আলোচনাতে আমরা যাই। দেখো, দ্বিতীয় অধ্যায়ে আমরা ক নাম্বারের প্রশ্ন কি পাবো? জ্ঞানমূলকে প্রথমে পাবো হচ্ছে কলোরাডো বিযুক্ত রেখা কি। কলোরাডো বিযুক্ত রেখা কি, বিগত সালেও এই প্রশ্নটা বারবার আসছে, যার কারণে এটা মোস্ট ইম্পর্টেন্ট। কলোরাডো বিযুক্ত রেখা কি। এরপর হচ্ছে কেন্দ্রমণ্ডল কি, তারপর হচ্ছে ভূত্বক কাকে বলে, অশ্বমণ্ডল কাকে বলে, পর্বত কাকে বলে, সমতল ভূমি কাকে বলে, মালভূমি কাকে বলে, মহাবিচ্ছেদ কাকে বলে। এখন কথা হচ্ছে ভাইয়া এগুলা তো সবই জানি, আবার কিছু জানি না, কিন্তু বুঝি না। তোমাদের ভূগোল পড়তে গেলে মোস্ট যেটা তোমাদের সমস্যা ফেস করতে হয় সেটা ভাইয়া আমি বুঝি না। কি বোঝো না? চিত্র বুঝি না। কি বোঝো না? চিত্র বুঝি না। আমার দেখি গিয়ে পরীক্ষায় চিত্র দিছে, আমার তো শখ যে মানবিক শাখায় পড়ি যে উদ্দীপক থাকবে, আমি গ ঘয়ে উদ্দীপক তুলে দিব, দিয়ে অ্যান্সার করে দিব। শুভেচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, তোমাকেও শুভেচ্ছা। তো আমরা চিন্তা থাকে মানবিক শাখা যে উদ্দীপক তুলে দিব, দিয়ে শেষে লিখবো উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। কিন্তু ভূগোলে গিয়ে তুমি হয়ে যাবা কুকাপ। কেন? সেখানে গিয়ে দেখবা 4-5টা তোমার কি দিয়ে দিয়েছে, উদ্দীপক দিয়ে দিয়েছে, চিত্র দিয়েছে। এই চিত্র থেকে তোমার অ্যান্সার করতে হবে। এখন তোমরা মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা চিত্র বুঝো না। এর কারণে তোমরা যারা এখনো চিত্র নিয়ে ভরসা করো, তোমরা সবাই জানো যে আমাদের একটা কোর্স চালু হয়েছে, একটু কোর্স FRB 4.0 একটা কোর্স আমরা লঞ্চ করেছি। ঠিক আছে, যে কোর্সে আমি ভূগোলের ক্লাস নেব। আমি গ্যারান্টি দিতে পারি ভূগোলের ক্লাসে তোমাদের ভূগোল ক্লাস করার পর ভূগোল তোমাদের আব্বা বলে ডাকবে, ভূগোল তোমাদের আব্বা বলে ডাকবে, যে চিত্র নিয়ে আর কোনো প্যারা থাকবে। তখন চিন্তা করবা তুমি যে চিত্র থেকে আসলেই ভালো, যে কত মজা এবং কত মজা করে যে উত্তর বের করা যায় সেটা অনায়াসে শিখতে পারবো, আমি গ্যারান্টি দিচ্ছি। তো এখনো যারা তোমরা কোর্সে ভর্তি হও নাই বা অপেক্ষা করতেছো যে আমি এরপরে ওর পরে ভর্তি হবো, আমাদের
খুব শীঘ্রই ক্লাসটা শুরু হবে। তো এর কারণে যারা এখনো একটু পানি দিন তো, একটু যারা এখনো ভর্তি হও নাই কোর্সে, এখনো যারা কোর্সে ভর্তি হও নাই, ঠিক আছে, দ্রুত একটু আমরা ভর্তি হয়ে নিই, ঠিক আছে। তোমাদের যদি মনে হয় যে না ভাই, আমার যদি মনে হয়, আমি গ্যারান্টি দিচ্ছি যে ক্লাস করে ভালো লাগে নাই, ভূগোল আমি ভালো করে শিখতে পারি নাই, মানে রেগুলার ক্লাস করা লাগবে। ক্লাস করে যদি কেউ বলো যে ভাইয়া আমার ভালো লাগে না আপনার ক্লাস, আমার পুরো লস প্রজেক্ট গেছে আপনার কাছে, আমি গ্যারান্টি দিচ্ছি, আমি তোমার টাকা ব্যাক দিয়ে দেবো, আমি তোমার টাকা ব্যাক দিয়ে দেবো। যদি ভূগোল আমার রেগুলার ক্লাস করার পর তুমি যদি বলো যে ভাইয়া ভূগোলের ভীতিটা এখনো আমার আছে। তো এর কারণে যারা এখনো ভর্তি হও নাই, বেশি সময় নাই, এখন আর রিলসে দেখো না, আর টিকটক করো না, আর ফ্রি ফায়ার খেলো না, আর পাবজি খেলো না, মোবাইল গেমিং বাদ দাও, ওই কন্টেন্ট ক্রিয়েটর হওয়া বাদ দাও ভাই, একটু নিজেকে সময় দাও, একটু পড়াশোনা করো, ঠিক আছে। সো যারা এখনও কোর্সে ভর্তি হয় নাই, তোমরা পেজে মেসেজ দিলে বা গ্রুপে মেসেজ দিলে ডিটেলস সম্পর্কে জানতে পাবো, ভর্তি সম্পর্কে। এখানে এবার অনেক ফ্যাসিলিটিস রয়েছে তোমাদের জন্য, লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবা। তো মণ্ডল, আলহামদুলিল্লাহ, বুঝতে পারতাম। তো যেটা বলছিলাম যে তোমরা যারা যদি ভর্তি সম্পর্কে জানতে চাও গ্রুপে মেসেজ দিবা। তোমাদের এবার এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে, তোমাদের রিটেন পরীক্ষা নেওয়া হবে, যে পরীক্ষার খাতাগুলো আমরাই দেখব, তোমাদের সব ফ্যাসিলিটি এবার দেওয়া হবে। সো কিসের জন্য তোমরা চিন্তা করছো যে অনলাইনে কোন সুবিধাটা তোমরা পাবা না? তো দ্রুত করে সবাই ভর্তি হয়ে যাও। তো দ্বিতীয় অধ্যায়ের ক নাম্বারের জন্য এই প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ। এরপর আসা হচ্ছে খ নাম্বারের প্রশ্ন, ভঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো। আমরা জানি যে 5টা পর্বত রয়েছে, ভঙ্গিল পর্বত, চ্যুতিস্তূপ পর্বত, ল্যাকলিত পর্বত, আগ্নেয় পর্বত এবং ক্ষয়জাত পর্বত, যে 5টা গুরুত্বপূর্ণ পর্বত রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে ভঙ্গিল পর্বত, যেটা বেশিরভাগই হচ্ছে টেকটনিক প্লেটে যখন পাললিক শিলে ভাঁজের ফলে সৃষ্টি হয়, আমরা সবাই জানি, ঠিক আছে। কেমনে ভর্তি হবে ভাই? তোমরা চলো শিখি অথবা বনিয়ামিন পেজে মেসেজ দিবা, তোমাকে ভর্তির ডিটেলস তোমাদের দিয়ে দিবে ইনশাল্লাহ, ঠিক আছে। গ্রুপে মেসেজ দিলেই, তোমরা মেসেজ দিলে আমাদের এখান থেকে স্টাফরা 24 ঘন্টার মধ্যে মেসেজ দিয়ে দিবে, ঠিক আছে। জিওগ্রাফি ক্লাস হচ্ছে। আচ্ছা, তো এইটা হচ্ছে ভঙ্গিল পর্বত কীভাবে সৃষ্টি, এরপর হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান কি। তোমরা সবাই জানো বাংলাদেশের ভূপ্রকৃতিকে 3টা ভাগে ভাগ করা হয়। আমি কিন্তু একটু ফাস্ট কথা বলা লাগছে যেহেতু সময় কম। যে টারশিয়ারি যুগের পাহাড়, প্লাইস্টোসিন কালের সোপান এবং সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, এই 3 ধরনের ভূভাগ নিয়ে এইসব নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে। তো এই প্লাইস্টোসিন কাল আজ থেকে প্রায় জানো 25,000 বছর পূর্বের সময়টাকে, 25,000 বছর পূর্বের সময়টাকে বলা হচ্ছে প্লাইস্টোসিন কাল, ঠিক আছে। তো এইটা সোপান কি সেটা ব্যাখ্যা করো। যে বাংলাদেশের প্লাইস্টোসিন কালের সোপান তোমরা জানো 3 ভাগে, বরেন্দ্রভূমি, লালমাই পাহাড় এবং হচ্ছে তোমার যে টাঙ্গাইল, মধুপুর, ভাওয়ালীগড়, এই 3 ধরনের ভূভাগ রয়েছে। তো এটা, এরপর হচ্ছে ব্যাসলেট স্তরে মেসিভ স্তর কাকে বলা হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর হচ্ছে বরেন্দ্রভূমি মৃত্তিকা লালচে বর্ণের হয় কেন, মালভূমি কিভাবে সৃষ্টি হয়, ভঙ্গিল পর্বত কেন জীবাশ্ম জ্বালানি জীবাশ্ম পাওয়া যায়, ঠিক আছে। এই প্রশ্নগুলো খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট এবং এই প্রত্যেকটা কিন্তু বুঝে পড়ার জিনিস। এই যে লাস্টের প্রশ্নটার কথাই যদি বলি যে জীবাশ্ম জ্বালানি পাওয়া যায় কিভাবে, জীবাশ্ম জ্বালানি মানে বোঝো যে একটা সময় জীব ছিল, একটা সময় উদ্ভিদ ছিল, সেইটা এই মাটির নিচে, কেন পাললিক শিলার মধ্যেই, কেন ভঙ্গিল পর্বতের মধ্যেই, আগ্নেয় পর্বত, চ্যুতি পর্বত, ল্যাকলিত পর্বতের নিচে কেন পাওয়া যায় না, এগুলো যাবতীয় বুঝায় পড়াবো এবং চিত্র আকৃতির পড়াবো হচ্ছে আমি, ঠিক আছে। এরপর ঘ নাম্বার প্রশ্ন কি থাকে, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। এখন আমি যেটা তোমাদের ক্লাসের প্রথমে বললাম যে ক্লাস করা লাগবে কেন, এখন তুমি এই অধ্যায় থেকে আমি গ্যারান্টি দিচ্ছি 101% গ্যারান্টি, 101% গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে প্রশ্ন আসবে হচ্ছে চিত্র থেকে, ঠিক আছে। এখন এইখানে তুমি পড়ে যাবা যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, কিন্তু যা খুঁজে পাবে না। তুমি টপিকস জানো, ভূগোলে কি সমস্যা হবে জানো, যে তুমি উত্তর জানো কিন্তু তুমি এইটা জানো না যে তোমার জানা উত্তরের প্রশ্ন আছে, তুমি বুঝতে পারবে না। তুমি পৃথিবীর অভ্যন্তরীণ মণ্ডল সব পড়ছো, অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল ডিটেলস মুখস্থ পড়ে আসো। যে অশ্বমণ্ডল স্তরকে 2টা ভাগে ভাগ করা হয়, শিয়াল এবং সীমা। শিয়াল বলা হয় সিলিকন এবং অ্যালুমিনিয়ামের জন্য, সীমা বলা হয় সিলিকন এবং ম্যাগনেসিয়ামের জন্য। এরপর মনে করো যে গুরুমণ্ডলকে 2টা ভাগে ভাগ করা হয়, যে ঊর্ধ্ব গুরুমণ্ডল, নিম্ন গুরুমণ্ডল। একটাকে বলা হয় প্রোফে সীমা, একটা বল নিভে সীমা। তুমি মুখস্থ করছো, সব জানো তুমি, কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে তুমি জানো না যে ওই প্রশ্নটাই আসছে। কারণ কি জানো, যে এটা চিত্র থেকে আসবে, বুঝ ভাই না যে
তোমার জানা প্রশ্নটাই এখানে আসছে, এই সমস্যাটা হবে। তো এখান থেকে কি প্রশ্ন আছে, অভ্যন্তরীণ গঠনে যে প্রশ্নটা দেয়, আমি জানি যে যারা মোটামুটি অলরেডি প্রথম পত্র পরীক্ষা দিছো তারা এই চিত্রের সাথে মোটামুটি সবাই পরিচিত না? এই যে এরকম ভাবে এইরকম চিত্র আবার কিন্তু দুই জায়গায় থাকে, একটা হচ্ছে বায়ুমণ্ডলে থাকে আর একটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, দ্বিতীয় অধ্যায় যেটা অভ্যন্তরীণ গঠনের মধ্যে থাকে, ঠিক আছে, অভ্যন্তরীণ গঠনের মধ্যে থাকে। তো এই যে চিত্র, এই চিত্র দেখে অনেকে ভুল করে, মানে এরকম মনে করে যে ক খ দেওয়া থাকে, ঠিক আছে, অনেকে মনে করে যে এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, অনেকে ভুল করে আসে। আবার অশ্বমণ্ডল গুরু মানে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার থাকে, ওরা আবার মনে করে যে হচ্ছে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। তো এই ভুলটা করা যাবে না। দেখো তো এই যে এইভাবে চিত্রটা থাকবে তোমাদের বেশিরভাগের ক্ষেত্রে, এইভাবে চিত্র থাকে। দিয়ে গ নাম্বারের প্রশ্ন থাকে যে উদ্দীপকের ক চিহ্নিত মণ্ডলের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। উদ্দীপকের ক চিহ্নিত মণ্ডলের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, এই টাইপের প্রশ্ন থাকবে। ঘ নাম্বারে থাকবে উদ্দীপকের খ এবং গ দুইটা মণ্ডলের পার্থক্য, তুলনামূলক বিশ্লেষণ বা পার্থক্য বিশ্লেষণ করো। এই টাইপের প্রশ্ন এই অধ্যায় থেকে তুমি পাবা, ঠিক আছে। তো এই টাইপের কিন্তু চিত্র থাকবে এখান থেকে, যেটা বলছিলাম হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। এই জায়গাটা একেবারে টপ ক্লাস প্রশ্ন, 3 স্টার, একেবারে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে। তো এই অধ্যায় থেকে এইভাবে প্রশ্ন আসতে পারে। আর এরপরে যেটা ভৌমগিল পর্বত, আগ্নেয় পর্বত, চ্যুতিস্তূপ পর্বত, যে 5টা পর্বত তোমাদের রয়েছে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট পর্বত হচ্ছে ভৌমগিল পর্বত, আগ্নেয় পর্বত, চ্যুতিস্তূপ পর্বত। এটাও চিত্র থেকে যাবে, এটাও চিত্র থেকে দেবে। কিভাবে চিত্র থেকে দিবে, তোমাকে ভৌমগিল পর্বত আঁকানো থাকবে, এইবার ভৌমগিল পর্বত আঁকানো থাকবে। তারপর মনে করো যে আরেকটা পর্বত থাকবে হচ্ছে মনে করো এরকম, ঠিক আছে, যে লাভা বের হওয়া দেখাবে। তো তোমার ওই চিত্র দেখে আমি যখন এই যে আজকে যে ছবিটা দিছিলাম তোমরা সেটা দেখলে, বন্যা রানী আলহামদুলিল্লাহ ভালো আছে, তোমরা সেটা বুঝতে পারবা যে আমরা কিন্তু একেবারে ডিরেক্ট যে অরিজিনাল যে চিত্র, আগ্নেয় পর্বত কেমন, ভৌমগিল পর্বত কেমন, ডিরেক্ট চিত্র দিয়ে তোমাদেরকে আমি দেখাই দিই। এবং এখানে আমি স্পেসিফিকভাবে আবার আঁকায়ও দিব এবং বুঝাই দেবো যে পর্বত সৃষ্টি কিভাবে হয়েছে, পর্বতের বৈশিষ্ট্য কি। তো এইভাবে যে কোনো পর্বতের চিত্র থাকবে। গ নাম্বারের প্রশ্ন বলবে যে উদ্দীপকের পর্বতের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। উদ্দীপকের মনে করো এটা ক দেওয়া থাকবে, এটা খ থাকবে। গ নম্বরে বলবে যে উদ্দীপকের ক চিহ্নিত পর্বতের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। ঘ নম্বরে বলবে যে উদ্দীপকের ক এবং খ দুইটা পর্বত সৃষ্টির কারণ তুলনামূলকভাবে বিশ্লেষণ করো। এই টাইপের প্রশ্ন এখান থেকে থাকবে। সো এখানে চিত্রের বিকল্প নাই, এই অধ্যায় থেকে চিত্রই পড়া লাগবে মাস্ট, ঠিক আছে। আর এরপর হচ্ছে লাস্ট হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য, এটাও চিত্র থেকে, এইটাও চিত্র। এটা কি এমন চিত্র, সেটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ দিবে। কি করবে, বাংলাদেশের এরকম একটা ম্যাপ দিবে, একটু এলোমেলো হয়ে গেল, বুঝে নিও। বাংলাদেশে এরকম একটা ম্যাপ দিবে, ঠিক আছে, একটু বুঝে নিই আমরা, ঠিক আছে। ম্যাপ দিবে, দিয়ে মনে করো যে এইখানে জায়গাটা চিহ্নিত করে কালার করে দিবে, দিয়ে এখানে ক লিখে দিবে। এই জায়গাগুলো চিহ্নিত করে দিলে ক, এখানে মনে করো একটা জায়গা চিহ্নিত করে খ লিখে দিবে, এইভাবে থাকবে। এখন বাংলাদেশের ভূপ্রকৃতিক বৈশিষ্ট্য 3টা ভাগে ভাগ করা হয়, এর আগে বললাম। টারশিয়ারি যুগের পাহাড়, প্লাইস্টোসিনকালের সোপান এবং সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, তাই না? এখন তুমি এটাও সব জানো যে টারশিয়ারি যুগের পাহাড় কোন কোন অঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চল, তারপর হচ্ছে বরেন্দ্রভূমি 3টা, প্লাইস্টোসিনকালের সোপান ভূমি হচ্ছে 3টা, সাম্প্রতিককালের প্লাবন সমভূমি হচ্ছে। কিন্তু তুমি জানো না এটা বাংলাদেশের ঠিক অবস্থান কোথায়, তুমি টোটাল মুখস্থ জানো। এবং এখানে কি করবে, তোমাকে এই চিত্র দিয়ে এখানে ক খ চিহ্নিত করে দিবে। এখন তুমি পড়ছো মুখস্থ কিন্তু ম্যাপ দেখে পড়ো নাই, বাংলাদেশের ম্যাপ দেখে জায়গাগুলো চিনো নাই, যে বরেন্দ্রভূমি কোনটা, লালমাই পাহাড় কোনটা, প্লাইস্টোসিনকালের সোপানে যেই উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলা কোথায় আছে তুমি চিনো নাই। তাহলে এই প্রশ্নের উত্তর আর করতে মানে মুখস্থ আছে, তুমি কি বললাম যে তুমি উত্তর জানো, কিন্তু তুমি এটা জানো না যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তর তোমার এটা। এই ভুলটা ভূগোলে সব থেকে বেশি তোমরা করবা। তো এর কারণে এই চিত্র দেখে তোমাদের পড়া লাগবে। এখন যদি বলে যে ভাই চিত্র বুঝি না, এখানে তো চিত্র এক্সপ্লেন করা সম্ভব না। আমি বলছি আবারও, তোমাদের গ্যারান্টি দিব যে তুমি উদ্দীপকে যা চিত্র দেখে খুশি হয়ে যাবা যে বাহ আমার মানে কমন চিত্র আসছে, তখন আমার কথা তোমার মনে পড়বে যে রাব্বি ভাইয়া পড়াইছিল ক্লাসে এই চিত্রগুলো, এখান থেকে হুবহু প্রশ্ন আসছে। তো এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে। তো এর কারণে আমি বলতেছি যে যারা এখনো এফআরবিতে ভর্তি হয়ে যাও নাই,
ভুল করো না, জীবনে অনেক পস্তাতে হবে, ভবিষ্যতে অনেক সময় পাবা, অনেক মোবাইল টিপার সময় পাবা, অনেক রিলস দেখতে পারবা, পড়ার সময় এইচএসসি বারবার জীবনে আসবে না, এই রেজাল্ট বারবার তোমার করার সুযোগ পাবা না। সো যারা এখনো ভর্তি হও নাই তারা ভর্তি হয়ে নাও, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় আলোচনা পর 3 নম্বর অধ্যায় ভূমিরূপ পরিবর্তন। ভূমিরূপ পরিবর্তনের মধ্যে এই যে টপিকসগুলো গুরুত্বপূর্ণ, যে বিচ্ছুনি ভবনের সংজ্ঞা, বিচ্ছুনি ভবন কাকে বলে, শিলারাশি চূর্ণ বিচূর্ণ হয়ে বিশ্লিষ্ট হওয়াটাকে আমরা জানি বিচ্ছুনি ভবন বলে। এরপর হচ্ছে আগ্নেয়গিরি কাকে বলে, ঠিক আছে। তারপর হচ্ছে ভূয়ালোড়ন কাকে বলে, নদী সোপান কাকে বলে, গিরিজিনি কাকে বলে, এই প্রশ্নগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার ক নাম্বারের জন্য সাজেশন। এরপর খ নাম্বারের জন্য দেখো যে সুনামির কারণ ব্যাখ্যা করো। সুনামির কারণ হচ্ছে আমরা জানি দুইটা, একটা হচ্ছে আমি যতটুকু সবগুলো তো অ্যান্সার করে দেওয়া সম্ভব না, তারপরে যতটুকু ভূমিকম্প, আর একটা হচ্ছে আগ্নেয়গিরি অগ্নুপাত। ভূমিকম্প আর একটা হচ্ছে আগ্নেয়গিরি অগ্নুপাত সুনামির কারণ, ঠিক আছে। এবং সুনামি হয় কোথায়, সমুদ্র তলদেশে হয়, আমরা সবাই জানি। তো এই সুনামির কারণটা ব্যাখ্যা করতে হবে। এরপর হচ্ছে পৃথিবীর ধীর পরিবর্তনের শক্তি। ভূমিরূপ পরিবর্তন যে অধ্যায়, এখানে আমরা সবাই জানি যে ভূমিরূপ পরিবর্তনে পরিবর্তন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আকস্মিক আর একটা হচ্ছে ধীর পরিবর্তন। আকস্মিক পরিবর্তন কোনগুলা, ভূমিকম্প, আগ্নেয়গিরি অগ্নুপাত এবং সুনামি, এই তিনটার ফলে ভূমিরূপ দ্রুত পরিবর্তন হয়, এর কারণে এটাকে বলা হচ্ছে আকস্মিক পরিবর্তন। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ধীর পরিবর্তন, যে বায়ু, বৃষ্টিপাত, হিমবাহ, সূর্যতাপ, এইসব প্রাকৃতিক শক্তি দ্বারা যে পরিবর্তন হয় সেটাকে আমরা বলি হচ্ছে ধীর পরিবর্তন। এখন এই শক্তিগুলো ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে জীব জগতের উপর জল চক্রের ভূমিকা ব্যাখ্যা করো, এই প্রশ্নটা খ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে যে উত্তাপের তারতম্য যান্ত্রিক বিচ্ছুনি ভবনের কারণ ব্যাখ্যা করো। তোমরা দেখতে পাবা যে বিচ্ছুনি ভবনের মধ্যে আবার ভাগ করা হয় যান্ত্রিক বিচ্ছুনি ভবন, রাসায়নিক বিচ্ছুনি ভবন, জৈবিক বিচ্ছুনি ভবন। যান্ত্রিক বিচ্ছুনি ভবনের মধ্যে আবার আছে একটা, সেটা হচ্ছে উত্তাপ অর্থাৎ সূর্য তাপের দ্বারা, এটা হচ্ছে সূর্য মামা বা হচ্ছে সূর্য তাপের দ্বারা। এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ খ নাম্বারের জন্য। এরপর হচ্ছে আবহাওয়ার তারতম্য, এটা একটা মোটামুটি দুইটা প্রশ্ন সেম। আর এরপর হচ্ছে পাদদেশীয় পলল সমভূমি কিভাবে সৃষ্টি হয়, অর্থাৎ পর্বতের নিচে যে পলল কোণ বা পলল পাখা যে ভূমি গ্রুপ সৃষ্টি হয় সেটার কথা বলা হয়েছে, এবং ভূমির পর্বত সৃষ্টি প্রক্রিয়া, এটা গত অধ্যায়ে আলোচনা আছে। যাই হোক, এটা খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ, সরি গ ঘয়ের জন্য যেটা এই অধ্যায়, সেটা হচ্ছে ভূমিকম্প, ভূমিকম্পের কারণ ও ফলাফল। এখানে উদ্দীপক থেকে আসার সম্ভাবনাই বেশি। তোমরা এর আগে হয়তো এই প্রশ্নটা ফেস করছো, যে কেউ একজন বলে যে রহিম বা করিম বা কেউ একজন পড়ছিল রিমা বা সীমা, এ সময় সে একটু ঝাঁকানি অনুভব করলো, এই টাইপে থাকবে, মানে কি উদ্দীপক দিয়ে তোমাকে ভূমিকম্পের কথা বোঝানো থাকবে, ঠিক আছে। গ নাম্বারের প্রশ্নে বলবে যে উদ্দীপকের ঘটনার কারণ ব্যাখ্যা করো, ঘ নাম্বারে থাকবে ঘয়ে থাকবে উদ্দীপকের ঘটনাটির ফলাফল ব্যাখ্যা করো, এই টাইপের প্রশ্ন এখান থেকে থাকবে। এরপর ওই সেম ভাবে আগ্নেয়গিরি অগ্নুপাতেরও থাকতে পারে, এবং ভূমির ক্ষয়জাত ও সঞ্চয়জাত ভূমিরূপ, এই ভূমিরূপ থেকে চিত্র থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। কিভাবে, একটা হচ্ছে বদ্বীপ আছে এখানে, তারপর হচ্ছে পলল কোণ পলল পাখাগুলো আছে, বা হচ্ছে মনে করো যে তোমার যে অশ্বক্ষরাকৃতির হ্রদের কথা বলতে পারে, বা হচ্ছে পলল প্লাবন সমভূমির কথা বলতে পারে। এই টাইপের প্রশ্ন থেকে তোমরা কি কমেন্ট অন করতেছো নাকি, আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। তো এইখান থেকে এই ধরনের প্রশ্নটাই আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে। আচ্ছা, এরপর অধ্যায় 4 আমরা দেখি বায়ুমণ্ডল। আমরা জানি এই অধ্যায় থেকে তোমার প্রশ্ন চিত্র থেকে আসবে। কেমন চিত্র আমি বলতেছি, তার আগে যেটা সিএফসি এর পুনরূপ ক্লোরোফ্লোরোকার্বন। আমরা সবাই জানি বায়ুমণ্ডল কি, যে আমাদের পৃথিবীর চারপাশে যে একটি গ্যাসীয় আবরণ রয়েছে তাকে আমরা বায়ুমণ্ডল বলি, আমরা সেটা জানি। এরপর হচ্ছে জীব বৈচিত্র্য কাকে বলে, আর এই পাশে এসে তোমার বায়ুর আর্দ্রতা কাকে বলে, বায়ু কি, দূষণ কি, এই কটা প্রশ্ন হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ 4 নম্বর অধ্যায়ের ক নাম্বারের জন্য। নেক্সট আমরা খ নাম্বারের জন্য যদি বলি, এই 3টা বা 4টা আমরা প্রশ্ন, যে জীবের জন্য বায়ুমণ্ডল কোন স্তর অধিক গুরুত্বপূর্ণ। আমরা জানি এই অধ্যায়ে তোমার বায়ুমণ্ডলের স্তর, বায়ুমণ্ডলের যে স্তরগুলো রয়েছে, যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার,
এবং হচ্ছে এক্সোস্ফিয়ার। এই যে স্ফিয়ারগুলো আছে এর মধ্যে কোন স্তরটা, আমরা জানি ট্রপোস্ফিয়ার, এটা আমরা সবাই জানি যে ট্রপোস্ফিয়ার কেন মানুষের বসবাসের জন্য বা জীবকুলের জন্য গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নগুলো এবং তারপর হচ্ছে বায়ুমণ্ডল কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় থাকে এটা ব্যাখ্যা করো, এবং নাইট্রোজেন গ্যাস পরিমাণ থাকার সুবিধা ব্যাখ্যা করো। এই তিনটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই অধ্যায় থেকে সৃজনশীল যেটা থাকবে সেটা হচ্ছে ওই সেম ভাবে চিত্র থাকবে, তোমার ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এরকমভাবে ওই চিত্রগুলা থাকবে, ঠিক আছে। এবং এই চিত্রের মধ্যে এখানে ক খ থাকবে, দিয়ে বলবে যে উদ্দীপকের ক চিহ্নিত স্তরের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, ঠিক আছে। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এইগুলা। আচ্ছা, শেষ ভরসা আমি বাবা, তোমার শেষ ভরসা আমি আছি, সমস্যা নেই, ইনশাল্লাহ ভরসা ভাঙবো না তোমাদের। আচ্ছা, তো এই স্তরগুলোর বৈশিষ্ট্যগুলা হচ্ছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখান থেকে সৃজনশীল আসবে। আর লাস্টের যেটা প্রশ্ন আরেকটা আসে সেটা হচ্ছে বায়ু দূষণ। এই অধ্যায় থেকে বায়ু দূষণ মনে করে এভাবে যে বাসে করে ঢাকার মনে করো নারায়ণগঞ্জ দিয়ে যাচ্ছিল, এরকম টাইপের উদ্দীপক থাকবে, দিয়ে এমন সময় সে শ্বাস প্রশ্বাস নিতে একটু সমস্যা বোধ করলো, আশেপাশে তাকিয়ে সে অনেক ইটার ভাটা ও কলকারখানা দেখলো, এই টাইপের থাকবে হচ্ছে উদ্দীপক। গ নাম্বারে বলবে যে উদ্দীপকের ঘটনার বা উদ্দীপকের নেতিবাচক ঘটনার কারণ ব্যাখ্যা করো। ঘয় থাকবে যে মানব স্বাস্থ্যের উপর বা জীবকুলের উপর তার প্রভাব বিশ্লেষণ করো। এই টাইপের প্রশ্ন এই জায়গা থেকে থাকবে। তাহলে আমরা দুইটাই জায়গা পেলাম, একটা হচ্ছে বায়ুমণ্ডলের স্তর আর সেকেন্ডলি হচ্ছে বায়ু দূষণ। এই দুইটা জায়গা থেকে অধ্যায় মাস্ট প্রশ্ন আসে, ঠিক আছে। এরপরে আমরা পঞ্চম অধ্যায় দেখি যে জলবায়ু নিয়ামক উপাদান, যে আবহাওয়া কাকে বলে, যে কোন একটা স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর তাপ, চাপ, বৃষ্টিপাত ইত্যাদির অবস্থা হচ্ছে আবহাওয়া, এবং সেই আবহাওয়ারই 30-40 বছরের গড় অবস্থাকে বলা হচ্ছে জলবায়ু, সেটা আমরা জানি। নিরক্ষীয় শান্ত বলয় আমরা জানি যে পৃথিবীর 5 থেকে 10 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে যে বায়ুমণ্ডলে যে শান্ত বলয় প্রভাবিত হয় সেটা হচ্ছে নিরক্ষীয় শান্ত বলয়। স্থানীয় বায়ু হচ্ছে, স্থানীয় বায়ু আমরা সবাই জানি সমুদ্র বায়ু। এইগুলাই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। ওকে, সেকেন্ড প্রশ্ন যেটা, যে বৈশ্বিক উষ্ণায়নের কারণ ব্যাখ্যা করো। বৈশ্বিক উষ্ণায়ন বা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, যে বাতাসে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির ফলে যে একটা সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর হচ্ছে বায়ু প্রবাহের কারণ ব্যাখ্যা করো। বায়ু প্রবাহের কারণ আমরা জানি তাপ এবং চাপ, যে তাপ এবং চাপের পার্থক্য ঘটল বায়ু প্রবাহ, এটা। আর এরপর হচ্ছে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে কেন প্রভাবিত হয়, এটা যখন এইগুলা সবকিছু এক্সপ্লেন করে দেওয়া লাগবে, ব্যাখ্যা করে দেওয়া লাগবে, যেটা আলোচনা হবে হচ্ছে তোমাদের ক্লাসে, ঠিক আছে। ইনশাল্লাহ ক্লাসে আলোচনা করা হবে। আচ্ছা, এরপর হচ্ছে বায়ু প্রবাহ সমুদ্র স্রোত অন্যতম কারণ, যে বায়ু প্রবাহের কিন্তু বেশ কিছু কারণ আমরা দেখতে পাই, ঠিক আছে। একটা হচ্ছে সূর্যের তাপের কারণে, ভূখণ্ডের অবস্থানের কারণে, তারপরে মনে করো যে সমুদ্র স্রোতের কারণ আর কি। তো এইগুলা নিয়ে আলোচনা করা হবে। কি বলছো, আজকে ক্লাস না নিলেন, কালকে জিওগ্রাফি এক্সাম ভাইয়া? আচ্ছা দেখো, এরপর হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আবহাওয়া জলবায়ুর পার্থক্য, ফেরেলের সূত্র, যে আমাদের পৃথিবীর এই যে নিরক্ষরেখা, নিরক্ষরেখার উপর হচ্ছে উত্তর, নিচে হচ্ছে দক্ষিণ গোলার্ধ। এই উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে যায় এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায়, এটাকে বলে ফেরেলের সূত্র, আমরা সবাই জানি। এরপর এই অধ্যায় থেকে প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে জলবায়ুর উপাদান, যে জলবায়ুর বেশ কিছু উপাদান আমরা জানি, অক্ষাংশ, তারপরে হচ্ছে বায়ু প্রবাহ, তারপরে মনে করো যে সমুদ্রের অবস্থান, বনভূমির অবস্থান, তারপরে মনে করো যে বৃষ্টিপাত, উচ্চতা, এরকম বেশ কিছু উপাদান আমরা পাই। তো এই জলবায়ুর উপাদান যে কোনো একটা থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে নিয়ত যে বায়ু, নিয়ত বায়ু বলতে যে দক্ষিণ পূর্বায়নের বায়ু, উত্তর পূর্বায়নের বায়ু, এই যে বায়ু প্রবাহ, এখান থেকে চিত্রই আসবে, এই চিত্রটা দিবে, এই যে এইভাবে চিত্র দিবে, দিয়ে তোমার এই চিহ্ন দেওয়া থাকবে, ঠিক আছে, এইভাবে চিহ্ন দেওয়া থাকবে, দিয়ে এখানে ক বলা থাকবে, দিয়ে বলবে উদ্দীপকের ক চিহ্নিত বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। এখন এখানে তোমাদের বায়ুমণ্ডলটা আগে চিনা লাগবে, ঠিক আছে, যার জন্য তোমাদের পূর্ণাঙ্গ ক্লাস নেওয়া হবে। ক্লাসে আমি যে প্রথমে বায়ুর চাপ বলয় নিয়ে আলোচনা, তারপর হচ্ছে বায়ুর এই যে এটা নিয়ে আলোচনা, সেটা ইনশাল্লাহ ক্লাসে আলোচনা করব। এরপর হচ্ছে বৃষ্টিপাতের যে শ্রেণী বিভাগ, এইটা মোস্ট ইম্পর্টেন্ট, যার মধ্যে শৈলক্ষেপ, আই রিপিট এগেন, শৈলক্ষেপ এবং হচ্ছে পরিচলন, এই দুইটা বৃষ্টিপাত বারবার প্রশ্ন। কেমন, এইভাবে চিত্রটা থাকে, পর্বত থাকে এবং এইভাবে মেঘের কথা বলা থাকে, ঠিক আছে, এবং এই পাশে বৃষ্টিপাত ঝরায়, তো এই টাইপের চিত্র থাকে এখান থেকে। তো পরিচলন এবং হচ্ছে শৈলক্ষেপ, এই দুইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের আলোচনাটা আমরা দেখি। এখানে আমরা কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব।
ষষ্ঠ অধ্যায়ে আমরা আলোচনা করব যে ক নম্বরে মৌসুমী জলবায়ু কি। এটা হচ্ছে ক নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, যে ঋতু পরিবর্তনের সাথে সাথে যে স্থানের জলবায়ু চেঞ্জ হয় সেটা হচ্ছে মৌসুমী জলবায়ু, আমরা সবাই জানি। এরপর হচ্ছে গ্রিন হাউস গ্যাসের নাম লেখো, সিএফসি বলতে পারো যে কোনো একটা, এটা ক নম্বরের জন্য। এরপর হচ্ছে বিশ্ব উষ্ণায়ন কি, এই প্রশ্ন। জলবায়ু কাকে বলে, এটা এর আগের অধ্যায়ে আলোচনা হয়েছে। নিরক্ষীয় জলবায়ু কি, নিরক্ষীয় অঞ্চল। মৌসুমী বায়ু কাকে বলে, যে ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ুর যে দিক পরিবর্তন হয় সেটা হচ্ছে মৌসুমী বায়ু, আমরা সবাই জানি। তো এই প্রশ্নগুলো ক নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং খ নম্বরের জন্য দেখো ব্যাখ্যামূলকের জন্য, যে নিরক্ষীয় অঞ্চলে গভীর অরণ্য সৃষ্টি হওয়ার কারণ কি, এই প্রশ্নটা অনেকবার আসছে। এবং বিশ্ব উষ্ণায়নের কারণ, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর হচ্ছে তোমার ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার, এই তিনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং বাকিগুলো গুরুত্বপূর্ণ, এগুলো খ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, দেখে নিও। আচ্ছা, এরপর গ এবং ঘ ষষ্ঠ অধ্যায়ের ছোট করে লাইন, কিন্তু এখানে বিশাল আলোচনা। তোমাদের জলবায়ু অঞ্চল যেটা আলোচনা ষষ্ঠ অধ্যায়, সেখানে দেখবা 3 ধরনের জলবায়ু রয়েছে। 3 ধরনের জলবায়ু, মৌসুমী জলবায়ু, নিরক্ষীয় জলবায়ু এবং হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু। এই 3 ধরনের জলবায়ুর আলোচনা রয়েছে। তোমার ওইখানে প্রত্যেকটা জলবায়ুর মধ্যে দেখবা যে হচ্ছে যে জীবজন্তু কেমন, বায়ুর তাপমাত্রা কেমন, তারপর মনে করো যে পশু পাখি কেমন আছে, এই বিষয় নিয়ে আলোচনা। এখন এইখান থেকে তোমার চিত্র থেকে প্রশ্ন আসবে, সেটা কি ওয়ার্ল্ড ম্যাপ থাকবে। ওয়ার্ল্ড ম্যাপ থেকে তোমাকে চিহ্নিত করে দিবে যে সেটা ভূমধ্যসাগর, মানে চিহ্নিত করে বলতে দেয়া থাকবে, তোমার চিহ্ন দেখে বুঝতে হবে যে সেটা ভূমধ্যসাগর বলছে নাকি নিরক্ষীয় জলবায়ুর কথা বলছে নাকি মৌসুমী জলবায়ুর কথা বলছে। এর কারণে বলছি ভাইয়া চিত্র লাগবে, চিত্র ছাড়া তুমি কোনো কিছু পড়তে পারবা না, মাস্ট, ঠিক আছে। ওকে, তো তারপরে আমরা যেটা দেখি যে এইখানে যে কোনো একটা জলবায়ুর কথা বলা থাকবে। গ নম্বরের প্রশ্ন বলবে যে উদ্দীপকের উক্ত জলবায়ুর মনে করো যে জলবায়ু অঞ্চলের মনে করো যে বায়ুর তাপমাত্রা বা বায়ুর চাপ কেমন থাকে বিশ্লেষণ করো, বা জীবজন্তুর অবস্থান কেমন থাকে, বা সেখানে ওই অঞ্চলে মনে করো খনিজ সম্পদ কেমন ব্যাখ্যা করো। এই টাইপের প্রশ্নগুলো এখান থেকে থাকবে। ওকে ওকে, তারপর এরপর দেখি 7 নম্বর যে অধ্যায়টা রয়েছে সমুদ্রের তলদেশের ভূমিরূপ আর কি। এখানে ক নাম্বার হচ্ছে মহীসোপান কাকে বলে, এটা হচ্ছে একটু বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হচ্ছে পানিচক্র কি, হ্রদ কি, এবং কোন যন্ত্র দিয়ে সমুদ্রের গভীরতা মাপা যায়, এই প্রশ্নগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে মহীঢাল কি, মহীসাগর কাকে বলে, ঘনীভবন কি, সাগর কি, এইগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এর মধ্যে এই যে এটা যে মহীসোপান কাকে বলে এটা, আর হচ্ছে যন্ত্র দিয়ে সমুদ্রের তলদেশ মাপা হয় এটা, আর হচ্ছে এই মহীঢাল কাকে বলে, এই 3টা প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর খ নম্বরে আমরা যদি দেখি যে বায়ুমণ্ডল কি, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আর সমুদ্রখাত কিভাবে সৃষ্টি হয় এটা জানা দরকার, এবং সমুদ্র তলদেশে ভূমিরূপ এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বাদ বাকি দুটো একটু কম গুরুত্বপূর্ণ, কিন্তু আলোচনা করা লাগবে, ঠিক আছে। তো এটা হচ্ছে খ নম্বরের জন্য সপ্তম অধ্যায়ের আলোচনা। গ ঘর হচ্ছে এইখানেও চিত্র থাকবে, কেমন চিত্র, এই টাইপের চিত্র। তো এখানে ডিটেলস আমি চিত্র আগাতে পারছি না, যখন ক্লাস হবে তখন তোমাদেরকে আমি চিত্র দেখাই দেবো। দিয়ে এখানে মনে করো চিহ্ন দেওয়া থাকবে, দিয়ে তোমাদের এটা দেখে ভূমিরূপ, যেমন এটা হচ্ছে মহীসোপান, এটা হচ্ছে মহীঢাল, এটা গভীর সমুদ্রের সমভূমি, এটি গভীর সমুদ্র খাত। তো এটা যখন ক্লাস নেব তখন কিন্তু প্রপার চিত্র দিয়ে তোমাদেরকে বোঝানো হবে। তো এই চিত্র থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি, যে সমুদ্র তলদেশের ভূমিরূপ, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে অষ্টম অধ্যায়, সব থেকে মোস্ট আমরা জানি তোমাদের কাছে জটিল অধ্যায়, সমুদ্র স্রোত, ঠিক আছে, এবং জোয়ার ভাটা। জোয়ার ভাটা থেকে প্রশ্ন আসলে, আচ্ছা যাচ্ছি ওখানে। ক নাম্বার হচ্ছে সমুদ্র স্রোত কাকে বলে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সমুদ্র স্রোতের কারণ ব্যাখ্যা করো, এটাও হচ্ছে গুরুত্বপূর্ণ। আর এরপর হচ্ছে তোমার মুখ্য জোয়ার কাকে বলে, এই 3টা প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের, ঠিক আছে, ক নাম্বারের জন্য। এরপর খ নাম্বারে যদি যাই, যে পৃথিবীর আবর্তন কিভাবে সমুদ্র স্রোতকে প্রভাবিত করে, ল্যাব্রাডর স্রোত, এই 2টা প্রশ্ন হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। ল্যাব্রাডর কি ধরনের স্রোত, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে গৌণ জোয়ার কি, এই 3টা প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন চিত্র আসবে, যদি জোয়ার ভাটা থেকে আসে তাহলে চিত্র থেকে আসবে না, সেটা উদ্দীপকের দিয়ে মাধ্যমে থাকবে, মানে তোমার উদ্দীপকে জোয়ার ভাটার কথা বলা থাকবে। তো গ নম্বরে বলবে যে উদ্দীপকের ঘটনার কারণ ব্যাখ্যা করো, অর্থাৎ জোয়ার ভাটার কারণ যেটা আছে
দুইটা, যে চাঁদ ও সূর্যের আকর্ষণ শক্তি এবং পৃথিবী ঘূর্ণনের ফলে কেন্দ্রীভূত বল, এই কারণ চাইবে দুইটা। আর ঘয়ে বলবে যে উদ্দীপকের ঘটনা ফলাফল ব্যাখ্যা করো, অর্থাৎ তোমার হচ্ছে জোয়ার ভাটার ফলাফল ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। আর এই জায়গা থেকে যদি প্রশ্ন আসে তাহলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে তোমাদের জন্য, সেটা হচ্ছে সমুদ্র স্রোত থেকে প্রশ্ন আসবে। সেটা উত্তর আটলান্টিক থাকতে পারে, দক্ষিণ আটলান্টিক থাকতে পারে, অথবা ভারত মহাসাগরও থাকতে পারে। সেখানে তোমাদের সমুদ্র স্রোত চিহ্নিত করে দেওয়া হবে, সেটা থেকে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো এইখান থেকে প্রশ্ন আসবে। এরপরে যেটা নবম অধ্যায় প্রথম পত্রের লাস্ট, সেটা হচ্ছে জীব বৈচিত্র্য কি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখানকার, ঠিক আছে। তারপর হচ্ছে বায়োম কি, এটা গুরুত্বপূর্ণ। আর বাস্তু সংস্থান কি, আর বায়োডিভার্সিটি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন, এই চারটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে কার্বন চক্র কি, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আর হচ্ছে ইকোসিস্টেম ব্যাখ্যা করো, এবং নাইট্রোজেন চক্র, এই তিনটা বেশি গুরুত্বপূর্ণ, বাদ বাকিও গুরুত্বপূর্ণ, এই তিনটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে এখান থেকে সৃজনশীল যেটা থাকে যে জীব বৈচিত্র্যের শ্রেণী বিভাগ ব্যাখ্যা করো, ঠিক আছে, যে 20 শ্রেণী বিভাগ আছে সেটা ব্যাখ্যা করতে হবে। এরপর হচ্ছে বাংলাদেশের বনভূমি, যে 3 ধরনের যে বনভূমিগুলো আমরা পাই, যে ক্রান্তীয় পাতাঝরা বনভূমি, তারপর হচ্ছে স্রোতস পাতাঝরা স্রোতস বনভূমি, এই বনভূমিগুলো এখান থেকে ব্যাখ্যা করা লাগবে, ঠিক আছে। তো এই হচ্ছে প্রথম পত্রের তোমাদের আলোচনা। জোহা একটু আসো। তো এই হচ্ছে তোমাদের প্রথম পত্রের আলোচনা, এখান থেকে থাকবে। দ্বিতীয় পত্রটা বের করে দাও। তো এই হচ্ছে তোমাদের প্রথম পত্রের আলোচনাটা থাকবে, ঠিক আছে। আর দ্বিতীয় পত্রের এখন আমরা যাব যে প্রাকৃতিক মানব ভূগোলে আমরা কোন কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা সংক্ষেপে আমি ইনশাআল্লাহ তোমাদেরকে বলে দেবো নি, ঠিক আছে, সেটা নিয়ে চাপ নাই। তো আমি যেটা বারবার বলতে চাচ্ছি যে তোমাদের কিন্তু এখানে আমি যেগুলো দাগাই দিচ্ছি এগুলো পড়ে লাভ হবে না, তোমরা যদি চিত্র না বোঝো, ঠিক আছে। তোমাদেরকে চিত্র দেখে বুঝতে হবে, মাস্ট তোমাদেরকে চিত্র দেখে বুঝতে হবে। তোমরা যদি চিত্র স্কিপ করার চেষ্টা করো তাহলে কিন্তু প্রথম পত্র দ্বিতীয় পত্র উভয় ক্ষেত্রে ফেল করবা। আরেকটা যেটা সবার প্রশ্ন থাকে যে কোন কোন অধ্যায় গুরুত্বপূর্ণ, দেখো এই বিষয়টা আমি স্কিপ করি, মানে বলতে চাই না, কারণ কি 9টা অধ্যায়, এখান থেকে 8টা সৃজনশীল আসবে, ঠিক আছে। মোটামুটি সব অধ্যায় থেকে একটা করে সৃজনশীল আসার সম্ভাবনা বেশি। তারপরে একটু থাকে যে একটা অধ্যায় থেকে 2টা প্রশ্নও দিতে পারে। তবে এখানে ভূগোলে যেটা বিষয় থাকে সেটা হচ্ছে একটা অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায় হচ্ছে রিলেটেড, ঠিক আছে। দ্বিতীয় পত্র একটা অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায় রিলেটেড, তুমি এক অধ্যায় না পড়ে আরেকটা অধ্যায় বুঝতে পারবে না। তুমি বায়ু প্রবাহ না পড়ে, বায়ুমণ্ডল না পড়ে তুমি সমুদ্র স্রোত পড়তে পারবে না। এখন তোমাদের যখন এইভাবে আমি ভেঙে দেবো তখন কিন্তু তোমাদের কাছে সেটা ডিফিকাল্ট হয়ে যাবে। এবং আমি চাই যে ভূগোল পড়ে তোমরা শিখো, কিছু জানার তোমাদের আগ্রহ হোক, ঠিক আছে। তো সেই মোতাবেক আমি ক্লাস নিই তোমাদের। এবং আচ্ছা থাক, এটা কি করতে হবে, উপরে টানতে হবে। আচ্ছা, তো এই হচ্ছে তোমাদের আলোচনা হবে। তো দ্বিতীয় পত্র নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করি, ঠিক আছে। কিন্তু চিত্র বাধা করতে দিল, কয়জন আছে? আচ্ছা, তো সেকেন্ড পত্র আমরা দ্বিতীয় পত্র প্রথম যেটা অধ্যায় সেটা হচ্ছে মানব ভূগোল, এগুলো আমি সংক্ষেপে আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। বিশেষ সময় নেব না, তোমরা অনেক ব্যস্ত। তো এখান থেকে যেটা প্রশ্ন যে মানব ভূগোলের ক্ষেত্র এবং হচ্ছে বিষয়বস্তু এবং এর শাখা, যে মানব ভূগোলের যে শাখাগুলো রয়েছে, পরিবহন ভূগোল, জনসংখ্যা ভূগোল, খনিজ ভূগোল, তারপর হচ্ছে তোমার শিল্প ভূগোল, বেশ কিছু গুরুত্বপূর্ণ রয়েছে, সেইখান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে, যে মানব ভূগোলের ক্ষেত্র এবং হচ্ছে বিষয়বস্তু। এবং সৃজনশীল প্রশ্নের কথা যদি বলা হয় তাহলে এখানে মানব ভূগোল এবং হচ্ছে প্রাকৃতিক ভূগোলের যে পার্থক্য, সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি, ঠিক আছে। দ্বিতীয় অধ্যায়টা যে জায়গা থেকে প্রশ্ন আসবে সেটা হচ্ছে অভিবাসন, আমি লিখেই দিচ্ছি, অভিবাসন, ঠিক আছে। অভিবাসনের কারণ অথবা আকর্ষণ, মানে কারণের মধ্যে হয় আকর্ষণমূলক, বিকর্ষণমূলক কারণ, আকর্ষণমূলক অথবা বিকর্ষণমূলক কারণ দিবে, অথবা তোমার অভিবাসনের ফলাফল,
এই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, মানে উদ্দীপকে থাকবে অভিবাসনের কথা, আর আরেকটা থাকতে পারে সেটা হচ্ছে অভ্যন্তরীণ অভিগমন অথবা হচ্ছে আন্তর্জাতিক অভিগমন, এই দুইটার মধ্যে একটা থাকবে। ঠিক আছে, তো এই জায়গাটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অর্থাৎ অভিবাসনটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ এখান থেকে সেটা হচ্ছে যে জনসংখ্যার ঘনত্বের প্রভাব, অধিক জনসংখ্যার ফলে যে নেতিবাচক ইফেক্টটা পড়ে সেই ইফেক্ট থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। ওকে, আচ্ছা, এরপর 3 নাম্বার যে বসতি, এখানে বসতি থেকে চিত্র থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। যে আমরা জানি বেশ কিছু বসতি আমরা পাই, রৈখিক বসতি, তারপরে হচ্ছে কেন্দ্রীভূত বসতি, এরকম বেশ কিছু বসতি পাই। তোমাদের এখানে চিত্র থাকবে, মনে করো যে এরকম ভাবে থাকলো, ঠিক আছে, দিয়ে মনে করো এইভাবে বসতি দেখাই দিল, দিয়ে ক চিহ্নিত করে দিল, দিয়ে বললো যে উদ্দীপকের ক চিহ্নিত বসতির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, অথবা 2-3টা বসতির কথা বলা থাকবে, তার মধ্যে তুলনা করতে বলবে। তো বসতি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি, যে বসতির ধরন। আরেকটা যেটা সেটা হচ্ছে গ্রামীণ বসতি এবং নগর বসতির তুলনামূলক বিশ্লেষণ, মানে তোমার 2টা বসতির কথা বলা থাকবে, এখানে তোমাকে বুঝতে হবে যে গ্রামীণ বসতির বৈশিষ্ট্য কি কি, যে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি দূরত্ব বেশি, জনসংখ্যার ঘনত্ব কম, তারপর এখানে কাঁচামাটির রাস্তা, এই যে বৈশিষ্ট্য এইগুলো থাকবে এখান থেকে। ঠিক আছে, তো এই হচ্ছে 3য় অধ্যায়। 4র্থ অধ্যায়ের কথা যদি আমরা বলি, যে কৃষি যে অধ্যায়টা রয়েছে সেখান থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি সেটা হচ্ছে কৃষি থেকে। কৃষির যেটা আছে, যে আমরা জানি কৃষির মধ্যে এখানে তোমার ধান, চা, পাট এইগুলো আলোচনা পাবা, দিয়ে তোমার ওইখানে কিন্তু প্রত্যেকটার দেখবা হচ্ছে নিয়ামক আছে। নিয়ামক কি কি, যে মনে করো যে ধান চাষের জন্য 17 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন, গম চাষের জন্য 16 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন। এই প্রত্যেকটা নিয়ামক আছে, একটা হচ্ছে ভূপ্রাকৃতিক নিয়ামক, তারপর হচ্ছে অর্থনৈতিক নিয়ামক, এইগুলা থেকে প্রশ্ন আসবে হচ্ছে বেশি। অর্থাৎ ধান, গম, আখ এইগুলার ভৌগোলিক যে নিয়ামক আছে সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি, মানে নির্দিষ্ট একটা ফসলের কথা বলা থাকবে। যেমন মনে করে বলা থাকলো যে এমন একটা ফসল উৎপাদন করা হয়েছে যে ফসলটি পৃথিবীর অর্ধেকেরও বেশি মানুষ খায়, তার মানে কি, সেটা হচ্ছে গম। গমের এখন তোমার ভৌগোলিক নিয়ামক চাইবে, যে গম চাষের জন্য কেমন নিয়ামক প্রয়োজন। এখন তোমার এখানে উল্লেখ করতে হবে যে গম চাষের জন্য এত ডিগ্রি থেকে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন, বৃষ্টিপাত এত সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন, মাটি এমন প্রয়োজন, এইগুলো ব্যাখ্যা করে দেওয়া লাগবে। তো প্রথমে তোমাকে কি করতে হবে, প্রথমে ওই ফসলটা কিন্তু তোমাকে চিনতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে 4র্থ অধ্যায়ের। পরে আমরা দেখি 5ম অধ্যায়ের প্রশ্ন হচ্ছে খনিজ ও শক্তি সম্পদ। 5ম অধ্যায়ের যেটা খনিজ ও শক্তি সম্পদের মধ্যে যে বাংলাদেশের যে খনিজ সম্পদগুলো আছে সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি, যার মধ্যে পেট্রোলিয়াম, কয়লা, তারপর হচ্ছে কঠিন শিলা, এগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 6ষ্ঠ অধ্যায়ের শিল্পের কথা যদি বলা হয় তাহলে এখানে বিশ্বের আলোকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। যে মনে করো যে একটা শিল্পের কথা বলা থাকবে, যে মনে করো যে রহিম এক ধরনের শিল্পের কথা বললো, যে শিল্পকে দেখো অধ্যায় হচ্ছে 9টা, 8টা প্রশ্ন হচ্ছে, প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে সৃজনশীল আসবে। ওইভাবে স্পেসিফিক ভাবে অধ্যায় করে পড়ার দরকার নাই। ঠিক আছে, ওইভাবে অধ্যায় পড়ার দরকার নাই তোমার, যদি ওরম হয় প্রথম 6-7টা পড়ে যাও তাহলে হবে। ওইভাবে ভেঙে বলার যায় না, প্রত্যেকটা অধ্যায় 8টা সৃজনশীল, প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে সৃজনশীল দেয়। এখন একটা অধ্যায় বাদ চলে যায়, সেটা যে কোনো একটা অধ্যায় বাদ চলে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো যে কোনো একটা শিল্প হয় লৌহ শিল্প, নয়তো বস্ত্র শিল্প, নয়তো সার শিল্পের কথা বলবে। এখন ওই শিল্পের ক্ষেত্রে তোমার বলবো হচ্ছে ভৌগোলিক নিয়ামক বা হচ্ছে অর্থনৈতিক নিয়ামক বা সাংস্কৃতিক নিয়ামক ব্যাখ্যা করো। এই টাইপের প্রশ্ন এই 6ষ্ঠ অধ্যায় থেকে থাকবে। 7ম অধ্যায়ের কথা যদি বলা হয় পরিবহন ও যোগাযোগ, এখানে তোমরা জানো সড়কপথ, রেলপথের কথা বলা আছে। এখানে যে কোনো একটা পথ তোমার উদ্দীপকে হয় সড়কপথ, নয়তো রেলপথ, নয়তো হচ্ছে আকাশপথের কথা বলা থাকবে, ইঙ্গিত দেওয়া থাকবে। এবং গ নাম্বারে তোমার বলবে যে উদ্দীপকের সড়ক পথে বা উদ্দীপকের এই পথের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। মানে 3টারই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক গুরুত্বটা ব্যাখ্যা করা লাগবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা যদি দেখি 8ম অধ্যায়, আচ্ছা 7ম অধ্যায় পরিবহন, 8ম অধ্যায় পরিবহন কেন, এটা একটু ভুল করছে। ঠিক আছে, এটা 8ম অধ্যায় হচ্ছে বাণিজ্য। ঠিক আছে, আচ্ছা, তো বাণিজ্যের যেটা প্রশ্নটা আসবে সেটা হচ্ছে
আচ্ছা, এটা হচ্ছে পরিবহন ও যোগাযোগে 7ম অধ্যায়ে আলোচনা, ভুল করে 8ম অধ্যায় দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এই যে অভ্যন্তরীণ বাণিজ্য আর কি, যে গুরুত্বপূর্ণ টপিক, যে সড়ক ও নৌপথের ভূমিকা, সুয়েজ পানামা খালের অবস্থান, বৈশ্বিক বাণিজ্যের প্রভাব বিশ্লেষণ করো। ঠিক আছে, তো আচ্ছা ওইটা হচ্ছে 8ম অধ্যায়। যাই হোক, আর 9ম অধ্যায় হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা যেটা অধ্যায় আছে। ঠিক আছে, দুর্যোগ ব্যবস্থাপনাতে তোমার যে কোনো একটা দুর্যোগ হয়, খরা নয়তো বন্যা নয়তো যে কোনো একটা দুর্যোগ, ভূমিকম্পের কথা বলা থাকবে, উদ্দীপকের ঘটনার কারণ বলবে অথবা হচ্ছে সেটা উত্তরণের উপায় বলবে। এই টাইপের সৃজনশীল এখানে আসবে। দ্বিতীয় পত্রটা মোটামুটি সহজ। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি আজকের আলোচনা। ঠিক আছে, তো এখন আমি যেটা তোমাদেরকে বলতে চাচ্ছি লাস্টে, একেবারে শেষ কথা, যে তোমাদের আসলে ভূগোল আসলে 1 রাত বা 2 রাতে, কি অবস্থা, ভূগোল আসলে 1 রাত 2 রাতে পড়া, কই যায় পাখি দেখতে নাকি, ভূগোল আসলে 1 ক্লাসে বা 2 ক্লাসে শেষ করার বিষয় না, এটা হচ্ছে বুঝে পড়ার বিষয় এবং এটা মুখস্থ করার কোনো বিষয় না। ঠিক আছে, এটা বুঝে পড়ার বিষয় এবং চিত্র দেখে বোঝার বিষয়। তো তোমরা যারা টানা মুখস্থ করো, তোমরা যারা বিশেষ করে মেয়েরা আছে, এরা মুখস্থ করতে চায়, ভূগোল আসলে ভাইয়া মুখস্থের বিষয় না, তোমাদেরকে বুঝে পড়তে হবে, আত্মস্থ করতে হবে। ঠিক আছে, যারা আমি জানি না তোমার বেসিক টু অ্যাডভান্স এই কোর্স যেটা এর আগে ছিল 5.0, সে কোর্সের এখানে কেউ আসো কিনা, তার প্রায় মানে শেষের ক্লাস মোটামুটি প্রথম পত্র, ওরা এখন বলতে পারবে, মানে আমি যে কোনো চিত্র দিলে অন্তত তারা বুঝতে পারবে যে চিত্র থেকে কোন টপিক সেটা। এখন পড়া না পড়া সে তাদের বিষয়, কিন্তু তারা অন্তত উদ্দীপক দিকে বুঝতে পারবে যে এই টপিক্সটা হচ্ছে এটা বলছে, মানে এটা এই টপিক্সের চিত্র, অন্তত আমার এই বিশ্বাসটুকু আছে তারা এটা বলতে পারবে। তো যারা এখনো তোমরা মানে কনফিউশনের মধ্যে আসো যে অনলাইন কেমন কি হয় না হয়, আমি তোমাদের শতভাগ আশ্বস্ত করছি, তোমরা এখনো সময় আছে, সামনের সপ্তাহের পরে হয়তো আমাদের ক্লাস, আমরা খুব শীঘ্রই ক্লাস শুরু করব। তোমরা দ্রুত করে ভর্তি হয়ে যাও, যে আমাদের যে কোর্স চলছে FRB 4.0, ঠিক আছে, তোমরা দ্রুত একটু ভর্তি হয়ে যাও। ভর্তি হলে আমি তো বলছি তোমরা MCQ রেগুলার পরীক্ষা দিতে পারবা। তোমাদের এখানে শত শত ছেলেমেলে থাকবে, তাদের মধ্যে তুমি তোমার কত মার্ক পাইছো, তোমার পজিশন কত সেটা দেখতে পাবা। তুমি রিটেন পরীক্ষা দেবা, রিটেন খাতাগুলো আমরাই দেখবো যে রিটেন মার্কগুলো কেমন পাইছে, এবং সেই মার্কগুলো তোমাদেরকে দেখানো হবে, এবং বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করে দেওয়া হবে, যে সৃজনশীলগুলোর ডেমো এইভাবে প্রশ্ন আসে, তোমাকে এইভাবে এটার অ্যান্সার করতে হবে। এই যাবতীয় বিষয় আমরা তোমাদেরকে দেখাই দিব। সো এখনও যারা চিন্তায় আসছো যে ভাইয়া ভর্তি হবে কি হবে না, আমি বলছি নিশ্চিন্তে ভর্তি হয়ে যাও। তোমরা শুধু পড়বা, তোমাদের পথ দেখানো, এখন হাঁটতে ভাই তোমাদেরই হবে, কিন্তু তোমাদের পথ দেখানোর দায়িত্ব আমাদের। অফলাইনে তোমাদের যে সমস্যা, যাওয়া আসা, অনেক সময় নষ্ট, একটা ক্লাস পাবা আর একটা ক্লাস খারাপ পাবা, তো এই খারাপ লাগাটা থাকবে না, আমি এতটুকু বিশ্বাস করি। ঠিক আছে, তো এতটুকুই আজকের কথা থাকলো। তোমরা আশা করি নেক্সট ক্লাস FRB-তে ইনশাল্লাহ ভর্তি হবা। যারা ভর্তির বিষয় জানতে চাও তারা বনিয়ামিন অথবা চলো শিখিতে মেসেজ দাও, সেখানে ইন ডিটেলস আলোচনা তোমাদের ডিটেলস তোমাদেরকে দিবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এতটুকুই। সবাই অনেক অনেক ভালো থাকবা এবং দোয়া করবা, তোমাদের জন্য দোয়া করি, তোমরা টেস্ট পরীক্ষাটা একটু ভালোভাবে দাও, কারণ বিগত সালের রেজাল্ট কিন্তু খুব একটা ভালো নয়, এবং দীর্ঘ মোটামুটি 6 বছর পর তোমরা কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দিচ্ছ। এই বিষয়টা একটু মাথায় রেখো। লাস্ট পূর্ণাঙ্গ সিলেবাসের পরীক্ষা হয়েছে 2019 সালে, এরপর 2026 সালে পূর্ণাঙ্গ সিলেবাসের ওপর তোমরা পরীক্ষা দিচ্ছ। সো তোমাদের যাত্রাটা একটু টাফ হবে, বিগত কয়েক বছরের তুলনায় একটু টাফ হবে। তো এই চিন্তাটা একটু মাথায় রাখো, পড়াশোনা করতে হবে, এর বিকল্প কোনো কিছুই নয়, যত যাই বলুক। ঠিক আছে, তো সবার জন্য দোয়া থাকলো, সবার জন্য শুভকামনা থাকলো, সবাই একটু আমাদের জন্য দোয়া করবা। আর যারা ভর্তি হয়ে যাও না, এখনও সময় আছে, আমি বলবো বিশ্বাস রাখো, ভর্তি হয়ে যাও। আশা করি তোমাদের আশাহত করবো না আমরা ইনশাল্লাহ। ঠিক আছে, তো সবাই টাটা, বাই বাই, সবাই অনেক অনেক ভালো থাকি। আসসালামু আলাইকুম।